দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আজ আপনার সঙ্গে আছে মাসুদ মিশা। আপনারা জানেন নানা ইস্যুতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিতে একদিকে নির্বাচন, সেই নির্বাচন কি গণপরিষদ নির্বাচন সহ একসঙ্গে হবে কিনা সে আলোচনা নতুন করে শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। একই দিনে প্রধান উপদেষ্টা কক্সবাজারে বিদেশি রাষ্ট্রদূত সহ অসংখ্য অতিথির সামনে স্পষ্ট করে বলেছেন দেশ স্থিতিশীল রয়েছে, ফলে ভোট ফেব্রুয়ারিতে হবে। এই ভোট এবং ভোটকে কেন্দ্র করে নানা রকম জোট সেসব আলোচনা, সেসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি জনাব নীলোফার চৌধুরী মনি। মনি আপা, স্বাগত আপনাকে। আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। অ্যাডভোকেট নূর, আপনাকেও স্বাগত। এবং আছেন ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের। ডক্টর করিম, আপনাকেও স্বাগত। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইনে। মনি আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রধান উপদেষ্টা সরকারের প্রধানও বটে, এবং তিনাকে কেন্দ্র করে আসলে 5 আগস্ট পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশের গতিপথ যাত্রা সব কিছু নির্ধারিত হওয়ার কথা এবং সম্ভবত হচ্ছেও। তিনি আজকে স্পষ্ট করে বলছেন রোহিঙ্গা শরণার্থীদের যে 2017 সালে যে বিশাল একটা সংখ্যা ছিল, সেটির বর্ষপূর্তিতে এক আন্তর্জাতিক সেমিনারে যে দেশ স্থিতিশীল আছে, ভোট ফেব্রুয়ারিতেই হবে। সেই কথাই তো বিশ্বাস রাখাই উচিত, নাকি সেটি নিয়ে কোনো সন্দেহ আপনাদের আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। দেখেন, ব্যাকরণে বলে যে কর্তা যাহা বলে তাহাই কর্ম, কিন্তু বাস্তব জীবনটা তো একটু ভিন্নতর। উনি নির্বাহী প্রধান, ওনার কথার দাম আছে। এবং আপনি যেটা বললেন যে 5 আগস্ট থেকে এই পর্যন্ত ওনার কথাই কথা, সেই হিসেবে আমরা ধরতেই পারি যে নির্বাচনটা উনি চাচ্ছেন, উনি মানে হৃদয়ঙ্গম করেই চাচ্ছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা হবে। কিন্তু হিসেব তো তার চাওয়ার সাথে তো অনেক হিসেবগুলো আছে। হিসেবগুলো যেমন ধরেন যে আজকে যেটা নতুন আসলো যে গণপরিষদ নির্বাচন এবং নির্বাচন একই সাথে হবে, এটা অন্য দলরা মেনে নিবে কিনা, বিএনপি মেনে নিবে কিনা, এখানেও একটা ব্যাপার থাকে। তারপরে যারা চাইছে তাদের আশা পূরণ হবে কিনা, এটাও একটা ব্যাপার থাকে। যদি আশা পূরণ না হয় তারা নির্বাচনে আসবে কিনা, সেটাও একটা ব্যাপার থাকে। সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা আরও কিছুদিন দেখার আমি ইচ্ছা জ্ঞাপন করি। পাশাপাশি আমি এটা বলি যে সরকারকে সাধুবাদ যে সরকার আন্তরিকভাবে নির্বাচনটা ফেব্রুয়ারিতে চান। এখানে কোনো এই মুহূর্তে আমি আর আগে যেভাবে কথা বলতাম, আমার এখন আর তাকে নিয়ে দ্বিমত নাই যে উনি চান না, ওনার আন্তরিকতা। যদি তারপরে উনি না চান তাহলে আমি বলবো যে ভীষণ বড় মাপের অভিনেতা, এটা বলবো। কিন্তু এখন পর্যন্ত আমি যেটুকু আমার মনে হয়, সাধারণ আমার রাডার যেটা বলে যে উনি নির্বাচন চান। তো সেই নির্বাচন চাইলে উনি যদি চান, তাহলে ওইভাবে কিভাবে দলগুলোকে খুশি করা যায়, সবার কথা শোনা যায় এবং একটা সময় নেওয়া যায়, সেটা নিশ্চয়ই উনি করবেন। এবং নির্বাচনে প্রতিবন্ধকতায় যা যা আছে, যেমন আইন শৃঙ্খলা, প্রশাসন, তারপরে আপনার অস্ত্র, যেমন আজকে অস্ত্র নিয়ে কথা হলো, অস্ত্র জমা দেওয়ার ব্যাপারে আদৌ পারবেন কিনা, অস্ত্রগুলো মাঠে থাকলে নির্বাচনে কতটা বিঘ্নিত হবে, সেটাও একটা ব্যাপার। এই জিনিসগুলোর প্রতি আন্তরিকতা ডিপেন্ড করবে যে উনি। কিন্তু মনে আপা, ধরেন আপনারা তো এই সরকারের অনেক সমালোচনা করেছেন এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে ডক্টর ইউনূস আসলে হুমায়রাদের প্রতিনিধি বা তাদেরকে প্রতিনিধিত্ব করছেন। তারপরে এখন হুমায়রাদের দল থেকে বলা হচ্ছে উনি লন্ডন গিয়ে সিজদা দিয়ে এসছেন। ফলে জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর থেকে বিএনপি অনেক বেশি প্রো ইউনূস হয়ে গেল কিনা, এবং আপনারা কি এখন আসলে বিশ্বাস করেন দেশের অবস্থা স্থিতিশীল? দেশের অবস্থা স্থিতিশীল এটা আমরা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। প্রতিদিনই একটার পর একটা নতুন নতুন ক্যাচাল লেগেই আছে। সেটা নিয়ে আমাদের কোনো এখানে দ্বিমত এইসব নাই। দেশ অস্থিতিশীল, অস্থিতিশীলতার জন্যই একটা নির্বাচন প্রয়োজন। আর আপনি যেটা বললেন যে এনসিপি বা তাদের দল, ওই জায়গাটা থেকে কিন্তু আমরা এখনো সরে আসিনি। ওই জায়গাটা সরকারের যে একটা কিংস পার্টি আছে সরকারের সাথে, এবং তাদের গতিবিধি, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায়, এটা বলার অপেক্ষা রাখে না।
হতে পারে সরকার একটা বড় রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, কারণ সরকার বেশ ঝামেলার মধ্যে ছিল, বেশ ক্যাচালের মধ্যে ছিল, ওই জায়গা থেকে উতরে ওঠার জন্য সরকার, এবং সরকার রিয়েলাইজ করেছে যে এত বড় দলটাকে এক পেশে রেখে আর যাই হোক দেশটাকে সুশৃঙ্খলভাবে চালানো সম্ভব না, বা নির্বাচন বাদ দিয়ে থাকাও সম্ভব না। সেই কারণে হতে পারে এখন তারা ইসলামের বাইরের যদি কথা বলে, আল্লাহ ছাড়া কারো প্রতি সিজদা দেওয়া যায় না, তো তারা যদি এটা বলে এটা তাদের ব্যাপার। একজন কাফের কি বলবে, একজন মুনাফিক কি বলবে, একজন এটা এটা ধর্ম ডিপেন্ড করবে, ধর্মে আমরা এটার মধ্যে যাব না। তবে আমরা এইটুকু বলতে পারি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি এই বড় রাজনৈতিক দলকে কোনোভাবে পাশ কাটিয়ে যাওয়া সরকারের সম্ভব না। এই কারণেই সরকার বিএনপির সাথে, যেহেতু বিএনপির যিনি চালান, যিনি চিফ, উনি এই মুহূর্তে দেশে নাই, তাই হয়তো বা উনি ওটা মিলিয়ে ওনার প্রোগ্রামের সাথে মিলিয়ে তার সাথে কথা বলেছেন এবং সেটার পরে প্রেস ব্রিফ করেছেন। প্রেস ব্রিফিং করেছেন এটা সরকারের ডিপেন্ড করে, আয়ত্তের মধ্যে। আমরা তো বলিনি যে তাদেরকে প্রেস ব্রিফ করতে হবে, এটা সরকার করেছেন। এবং শুধু তাই না, ওইখানে আপনি দেখেন যাদেরকে নিয়ে যাকে দিয়ে প্রেস ব্রিফ করিয়েছেন সেটা কিন্তু বিএনপি, তাদের সম্পর্কে কিন্তু অবজেকশন ছিল। জি আপা, আমি একটু রেজাউল ভাই আপনার কাছে আসতে চাই, হুমায়রা আপনার কাছে আসছি একটু পরে। আপা যে জায়গায় বললেন, প্রধান উপদেষ্টা যে জায়গায় বলছেন যে দেশ স্থিতিশীল ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত আজকে আবার স্পষ্ট করে বলছে সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন অর্থহীন হবে এবং সেই নির্বাচন আসলে জামাত চায় না। এখন এই সংস্কারের জন্য এতগুলো কমিশন হলো, অনেকগুলো সুপারিশ হলো, তার একটা অংশ বাস্তবায়িত হলো, ফলে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া সবাই বলেন। ফলে আপনাদের আসলে সুস্পষ্ট অবস্থানটা কি, কতটুকু কাজ হলে সেটাকে আপনারা সংস্কার বলবেন এবং তারপরে নির্বাচনের ব্যাপারে আপনারা সম্পূর্ণ ইতিবাচক মনোভাব দেখাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত সহ আলোচকবৃন্দ, সঞ্চালক যারা দেখতে পাচ্ছেন, আমাদের বক্তব্য খুবই স্পষ্ট এবং এটা আমাদের বক্তব্য না, আমাদের জুলাই ঘোষণার যে বক্তব্য, ঘোষণাপত্র, সেখানে কিন্তু ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে উই হ্যাভ 3 রেসপন্সিবিলিটি। নাম্বার 1 হচ্ছে আমাদের সংস্কার, নাম্বার 2 বিচার, নাম্বার 3 ইলেকশন। কিন্তু আমরা এখন কেউ তৃতীয়টাকে নিয়ে খুব আনন্দ করছি, প্রথম দুইটাকে আমরা কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা নিয়ে আসতে চাচ্ছি না। দেখুন, আমি গতকালকেও বলেছিলাম যে আজকের যে ইউনূস সরকার, এই ইউনূস সরকার কিন্তু কোনো সাংবিধানিক সরকার না। এই ইউনূস সরকারের কোনো সাংবিধানিক লিগ্যাল ফ্রেম নেই। এবং আমরা আজকে যে নির্বাচনের আলোচনা হচ্ছে, এটাও কিন্তু আমাদের সাংবিধানিক কোনো টাইম ফ্রেমের ইলেকশন না। তার মানে হচ্ছে আমরা সকলে মিলে, জনগণ এখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে, সেটাও কিন্তু সংবিধানে নেই। তার মানে হলো আপনাকে কিন্তু আগে নিয়ে আসতে হবে যিনি জন্মগ্রহণ করেছেন, ডক্টর ইউনূস, অর্থাৎ তার সরকার, তার নামটা কি? বাচ্চা জন্মগ্রহণ করলে তার আগে নাম রাখতে হয়, তো নাম একটা রাখা হয়েছে কোর্টের মাধ্যমে, কিন্তু সেটাকে লিগ্যাল ফ্রেমে নিয়ে আসতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এই যে একটা বিপ্লব, অবশ্যই এই যে একটা বিপ্লব, এখানে বিপ্লবীদের অবস্থান অথবা গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থান যেটা হয়ে গেল, এখানে যে বিরাট মানে ব্লাড শেডিং হয়ে গেল, বিরাট স্যাক্রিফাইস করলো ছাত্র জনতা, যে পঙ্গু হয়ে গেল। আজকে হসপিটালে বসে বসে তারা আমাদের শুধু ইলেকশন, আমরা কি এমপি মন্ত্রী হব, এটার জন্য কি আমাদের আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল? না। এখানে স্যাক্রিফাইস করা হয়তো 2-4 জন দল করে হয়তো কোনো জায়গায় যেতে পারে, আর অলমোস্ট আমাদের যারা স্যাক্রিফাইস করেছেন, রিক্সাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষেরা, তারা কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং বিগত 15 বছর তো আমরা ইলেকশন দেখেছিলাম, শেখ হাসিনা মার্কা ইলেকশন। এখন নীলুবাবু একদিকে বলতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আরেক দিকে বলছেন ইলেকশন হতো, তাহলে এই দুটো তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল। আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে। এখন আমরা লম্বা সময়ব্যাপী এখানে খুব আলোচনা হলো, কিন্তু আপনি সেটিকে যদি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে না আনেন, তাহলে এটা কি হলো? তাহলে আপনি বললেন এটা পরে হবে। যারা আমরা তো 3 জোটের রূপরেখা দেখেছি, সেখানে হয় নাই। আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং বিচারপতি শাহাবুদ্দিনের কি যুদ্ধ হয়েছিল। সুতরাং একই ঘরের লোকের যুদ্ধ তো আমরা দেখেছিলাম। সুতরাং আরেকটি দল ক্ষমতায় এসে এটা করবে, সেটা কিভাবে সম্ভব? তর্কের খাতিলে যদি ধরেই নেই, যারা আজকে মনে করছেন ক্ষমতায় আসবে,
তারা ক্ষমতায় রিজল ভাই, আসবে। আমি কিন্তু আমার তারা একদম কি বলবে? একদম বোঝার জন্য ধরেন এখন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক হইল যে এই 5-8 আগস্ট যে সরকারটি শপথ নিল সেই সরকারটি বৈধ, সরকারটির এই নাম এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান সেটার একটা ঘোষণাপত্র, যারা শহীদ হলো তাদের স্বীকৃতি, এদের বিচার ভবিষ্যৎ নিয়ে এক ধরনের নিশ্চয়তা দেওয়া হলো। পরবর্তীতে আপনারা বা অন্য কেউ ক্ষমতায় আসলো, তারা পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠ, সেটি তারা বাতিল করতে পারবে না? না, আপনি সেই আশঙ্কা এবং যদি দিয়ে তো আপনি প্রেজেন্ট সিচুয়েশনকে আপনি ডিনাই করতে পারেন না। কারণ আপনাকে এখন প্রেজেন্ট সিচুয়েশন ডিমান্ডটাকে, আপনাকে নেসেসিটিটাকে বুঝতে হবে। কারণ জনগণ কি চাচ্ছে, জনগণের অভিপ্রায় তো এখন পিপল উইলসটাই তো দিয়ে এখন গভর্নমেন্ট পরিচালনা। জনগণ আসলে কি চাচ্ছে? না, জনগণ তো চাচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে তারা আজকের যে সংবিধান, আজকের যে ফ্যাসিবাদী কার্যক্রম সেগুলোকে অপোজ করেছে। আপনি একদিকে বলবেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন, আরেকদিকে আপনি বলবেন যে আমরা কিন্তু সাংবিধানিকভাবে পরিচালিত হচ্ছে। নো, যদি এই সরকার সাংবিধানিক সরকার হতো তাহলে সুপ্রিম কোর্টের কোনো মতামতের কিন্তু প্রয়োজন ছিল না। সুতরাং যেহেতু এই সরকার কোনো সাংবিধানিক সরকার না, তাহলে আপনাকে অবশ্যই সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি যে ইলেকশনের কথা বলছেন সেটি আপনি এখন কি লেভেল প্লেইং ফিল্ডের আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে নীরবে যুদ্ধ চলছে। মানুষ বিগত দিন, আমি তো মনে করি যে এই নির্বাচনে গত 15 বছর আমরা যারা ভোট দিতে পারিনি, তাহলে আমরা তৃষ্ণার্ত হলো কিসের জন্য? ভোট দেওয়ার জন্য। আমাদের আনন্দটা হবে ভোটের জন্য। কিন্তু মানুষ কেন 71% পিপল এখনো ভোট থেকে নিজেকে গুটিয়ে রেখেছে? তার কারণ হচ্ছে যে অথবা যারা ক্ষমতায় আসতে পারে, মানুষের পিপলের পারসেপশন, তারা এই পারসেপশনের জায়গায় দেখতেছে যে কিন্তু আমি তাদের হাতে নিরাপদ না, আমি পাথর দিয়ে মৃত্যুবরণ হচ্ছে, রড দিয়ে ইমাম মারা হচ্ছে, নীরবে যুদ্ধ হচ্ছে, আর পার্সেন্টেজ আগে থেকে বেড়ে গেছে, 99% অপরাধের সাথে একটা দল জড়িত। তাহলে যার হাতে কোনো পাওয়ার নেই, সে উইদাউট পাওয়ার যদি পিপল তার হাতে এরকম মানে সাফারিংসের মধ্যে পড়ে, তাহলে সে পাওয়ারটা পেলে কি হবে, সে ফ্যাসিবাদের কোন পর্যায়ে যেতে পারে, এটা মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এই যে আমরা একদিকে বলছি ইলেকশন, আবার আরেকদিকে প্রত্যেককে বলে ভাই ইলেকশন হবে তো, এই সংখ্যাটাই। আমি একটু হুমায়রা আপনার কাছেও আসতে চাই। জামাতের যে অবস্থান, সেই একই রকম কথা গতকালকে আপনার দলের যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনিও বলেছেন। ফলে আপনারা কি মনে হচ্ছে যে নির্বাচন প্রশ্নে সংস্কার আরও বেশি, মানে প্রফেসর ইউনূস যে 2-3টা প্যাকেজের কথা বলেছিলেন, সংস্কারের যে বৃহৎ প্যাকেজ, সেদিকটাই ধাবিত হচ্ছেন অথবা সেদিকটা সরকারকে ধাবিত করতে চান? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচকগণকে এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটা করলেন যে এইটা আমরা বড় প্যাকেজে যেতে চাই কিনা, বা আমরা অন্য কারোর সাথে আমাদের আলাপগুলো একই শোনাচ্ছে কিনা, আপনি যদি একটু পেছনে ফিরে তাকান, আমি 6 মাস আগে এখানে বসে যে কথাটা বলেছি যে আমাদের দাবি সংস্কার, আমাদের দাবি দৃশ্যমান বিচার, তার সাথে আরও একটা দাবি ছিল জুলাই প্রোক্লেমেশন, যেটা আসলে একটা মকারি ছাড়া কিছুই হয় নাই। তো যখন জুলাই প্রোক্লেমেশনের ফাইনাল ড্রাফটটাও আমরা প্রপারলি দেখতে পারি নাই, ওখানে ওইটা আসলে একটা পিস অফ পেপার ছাড়া আর কিছুই তেমন হয় নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, তখন আসলে তারপরে আমাদের বাকি 2টা চাওয়া। এখন আমরা তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা করতে আসি নাই। একই কথাগুলো ওই যে বললাম, 6 মাস আগেও আপনি আমার কথাটা কিন্তু একই শুনেছেন, নতুন করে কিছু বলছি না। মানুষ বলবে একই কথা বলছি, হ্যাঁ বলছি, কিন্তু ওটাই বলছি। এখন আমার টোন কিন্তু চেঞ্জ হয় নাই, আমি আগেও যা বলেছি এখনও তা বলছি। আমরা যেহেতু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে আসি নাই, আমরা যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যেই দায়, যেই দাবি, সেই জায়গাটা থেকে আমরা রাজনীতি করতে আসা। তো আমাদের দাবিগুলো অ্যালাইন্ড হবে কাদের সাথে? অন্য কোনো দলের সাথে না। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং যারা আহত হয়েছেন তাদের, এছাড়া সমগ্র বাংলাদেশ যারা আমাদের ছাত্র জনতার নেতৃত্বে তাদের ডাকে নেমে এসেছে, তারা কিন্তু এই কথাটা বললে অন্যান্য রাজনৈতিক দলরা মাইন্ড করে। একটা সময় তো আমার দুপাশে যারা আছেন তারা একসাথেই ছিলেন, বেশি দিন আগের ঘটনা না, আমরা এখনো আছি একসাথে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন তখন পর্যন্ত ওনাদের ডাকে কিন্তু মানুষ আসলে নেমে আসে নাই, ছাত্র জনতার ডাকে মানুষ নেমে এসেছিল। তার 2টা জায়গার ডিফারেন্সটা 28 অক্টোবর এবং 3রা
আগস্ট, যেটাকে আমরা ফাইনালি 5ই আগস্টে সফলতা পেয়েছি, সেই সময় যে মানুষ এই পুরো জুলাইতে এই অভ্যুত্থানে মানুষ যে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে, কেন করেছে? কারণ মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু আর শুধু রাজনৈতিক দলগুলোর উপর ডিপেন্ডেন্ট না। মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু ওই জায়গাটায় সীমাবদ্ধ না যে এই স্বৈরাচারী সরকার নেমে যাক, একটা সুষ্ঠু ইলেকশন হোক, আর একটা সরকার এসে পড়ুক। সুতরাং মানুষ পরিবর্তন চায়, রাষ্ট্রের একটা গঠনমূলক পরিবর্তন চায়, যেখানে আর এই স্বৈরশাসন কায়েম করার সুযোগ থাকবে না, বাংলাদেশে এই সহিংসতা প্রতিহিংসার রাজনীতি আর থাকবে না। শুধুমাত্র একটা বিরোধী রাজনীতি কেউ করে বলে তাকে মিথ্যা অপবাদে, মিথ্যা অভিযোগে জেল জুলুম হবে, এই ধরনের হুমকি ধামকি অন এয়ারে, মানে এগুলা আপনি কিভাবে ডিসাইড করবেন যেগুলো হবে না? মানে কি হইলে এটা বুঝবো কিভাবে? এটা মানদণ্ড কি? এইটা তো এখন মনে করেন আলোচনা যে হচ্ছে, এটাকেই তো আমি একটা পজিটিভ জিনিস মনে করি। একটু আগে যেমন আমার সহ আলোচক দুইজন দে নডেড যে আমরা এখনো একসাথে আছি। আমরা যখন ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসতে পারি, তার মানে দেশে এখনো সেই পরিবেশ আছে যে আমরা ওই সহমর্মিতার জায়গা থেকে, শুনেন এখানে আমরা যেই তিনজন বসে আছি, তিনজনের কিন্তু একটা জায়গা কমন, সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন যে যার জায়গা থেকে চরম নির্যাতনের শিকার, কেউ পারিবারিকভাবে, কেউ ব্যক্তিগতভাবে, নানানভাবে নির্যাতনের শিকার। সুতরাং অন্তত ওই জায়গাটা থেকে একটা এই সংকটকালীন পরিস্থিতি উত্তরণের জন্য যেই সিদ্ধান্তটা নিলে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটা সঠিক সুষ্ঠু সমাধান আসবে, সেটাই করা উচিত। মায়েরা, আমি একটু আপা আপনার কাছে আসি, তারপর আবার আপা এই অবস্থায় নতুন করে পিআর পদ্ধতি নিয়ে জামাতের অবস্থান অনড়। এনসিপিও পিআর পদ্ধতি চাই, তার সঙ্গে আলোচনা উঠছে যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে করা যায় কিনা, এবং সেটা নিয়ে আলোচনাটি কোনো রাজনৈতিক দল করছে না, সেই ঐক্যমত কমিশনই করছে, যাদের সঙ্গে আমাদের সব রাজনৈতিক পক্ষ একসঙ্গে গিয়ে বসছেন। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচনের এই জায়গাটা অনেকগুলো যদি কিন্তু তৈরি হচ্ছে কিনা, ফলে এই প্রশ্নগুলো সমাধান করবেন কিভাবে আপনারা? দেখেন, যদি কিন্তু থাকবে যে কোনো নির্বাচন বা এমনি একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের থেকে আদর্শগতভাবে অন্যান্যভাবে আলাদা হবেই, সব কিছু যে মিলবে এমন কোনো কথা না। সেইখানে বিএনপি একটা বড় দল এবং বিএনপির সাথে অনেকেই আছে। আমি মনে করি গণতন্ত্র যে কথাটা বলে, গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার কথা বলে। যদি বিএনপির সাথে সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং বিএনপি যদি চায় যে পিআর পদ্ধতিটাও এই মুহূর্তের জন্য দরকার না এবং গণপরিষদ ভোটটাও এই মুহূর্তের জন্য, এই সময়ের জন্য দরকার না, কারণ যেটা হুমায়রা নূর বললেন যে আমাদের একটা জায়গায় কিন্তু সিমিলার আছে, যে আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত এবং একটা ফ্যাসিস্ট দ্বারা আমরা সমস্যার আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছিলাম বহু বছর। তো সেইখানে ওই জায়গাটাই কিন্তু আমাদের সঙ্গে একটা সিমিলার ছিলই। তো সেইখানে এমন কিছু এই মুহূর্তে হয় নাই যে এত বড় বড় তারা একটা জায়গায়, আপনি দেখেন যখন ঐক্য পরিষদের সঙ্গে বসা হলো, সবাই যায়, এখনও যায়, তখনও যেত, তখন কিন্তু এই আপনার পিআর পদ্ধতির কথা আসে নাই। হঠাৎ করে পিআর পদ্ধতিটা মনে হয় বজ্রপাতের মতো নাজিল হলো, এই ধরনের কিছুই আসে নাই। তো বিএনপি আপনার 51টা দাবি, তাও বোধহয় এর মধ্যে আরও 2-4টা মেনেছেন কিনা আমি জানি না, প্রায় 700-800 দাবি কিন্তু বিএনপি কিন্তু একমত হয়েছে। তো সেই একমতের জায়গায় আপনার, আমি যদি সংখ্যাগরিষ্ঠের কথা বলি, যে আপনার 51%ই হলো গণতন্ত্রের জায়গায় উইন। তো সেইখানে তার চেয়ে অনেক বেশি, তাহলে উইন হওয়ার তো অসুবিধা কিছু নাই। তো সেইখানে তারা নতুন নতুন যদি 11th আওয়ারে যদি এক একটা কজ যদি এনে দাঁড় করায় দেয়, তাহলে রাষ্ট্রের জন্য আমি আবার সেনাপ্রধানের কথায় আসব, যে আপনারা যদি এইভাবে কাদা ছুড়াছুড়ি করতে থাকেন, তাহলে দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে। এবং দেশের সার্বভৌমত্ব যে হুমকির মধ্যে, সেটা কিন্তু এই যে আজকে আমাদের নির্বাহী প্রধান যেখানে গেলেন, এই যে এতগুলো রোহিঙ্গা চলে আসছে, ওইখানে আপনার বন্দর নিয়ে সমস্যা, ওইখানে আপনার মানবিক করিডোর নিয়ে সমস্যা, ওইখানে আপনার সেন্ট মার্টিন নিয়ে সমস্যা, এবং এই সেন্ট মার্টিন নিয়ে ফ্যাসিস্ট সরকার কি বলে গেছে এটাও আমরা জানি। এবং তারপরে যে ধরনের কথা হচ্ছে, এবং দেশে যদি, আমি আজকে সবার উদ্দেশ্যে এই কথাটা বলবো, আপনার টিভির যারা দেখছে, দেশে একটা জিওপলিটিক্সে আপনার দুর্বল সরকার তারা তখনই চায় যখন তাদের বড় বড় কাজ করার মতো টার্গেট থাকে। তো একটা দুর্বল সরকার হলে বাংলাদেশে যতটা লস হবে, যারা এই দেশ নিয়ে খেলাধুলা করছে তাদের ততটাই লাভ হবে। এই জায়গাটা এখানে কিন্তু আমি বলবো, তারা এনসিপি ছোট দল হলেও, নতুন দল হলেও তারা গুরুত্বপূর্ণ।
এবং জামাত বহু বছর যাবত আছে, যদি বাংলাদেশকে মিনিমাম ভালোবেসে থাকে তারা, তাহলে বাংলাদেশের এই জায়গাটায় যে আমার কি হলে ভালো হয়, কি হলে ভালো হয় না, এটা কিন্তু আমরা সবাই বুঝি। এই সবাই বুঝার জন্য আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই জিনিসটা যেন তারা উপলব্ধি করেন। হুমায়রা আপা, আমি একটা বিরতিতে যাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আপনার একটা কমেন্ট নিয়ে ভীষণ আলোচনা গতকালকে নির্বাচন কমিশনে। আপনাদের একজন নেতা, বিএনপির একজন নেতা রুমিন ফারহান এবং আতাউল্লাহ, আমি যদি নাম ভুল করি, অথবা বিএনপির আরেকজন প্রার্থী, তাদের ভিতরে একটা আলোচনা এবং সেখানে আপনার একটা কমেন্ট, যে কমেন্টটির সঙ্গে বেশিরভাগ লোক যতটা না আপনাকে গালিগালাজ করছে তার চেয়ে বেশি হতাশা ব্যক্ত করছে। মানে আমরা বিষয়টাকে এভাবে দেখি যে হুমায়রা নূরের কাছে হয়তো প্রত্যাশাটাও আরো বেশি ছিল। তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আপনার দলের নেতা হাসনাত নারীর অবমাননা সম্মান নিয়ে একটা মন্তব্য করেছেন। রুমিন ফারহানা হাসনাতের বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা রচনা, তার ছাত্রলীগ করা, সেগুলো নিয়ে পোস্ট দিয়েছেন। আপনারও বিভিন্ন সময় সিআরআই এর প্রোগ্রামে যাওয়া, লেটস টক, সেই ছবি টবি এসছে। ফলে আপনারা যখন বলেন যে আপনারা সবাই একইভাবে নির্যাতিত হয়েছেন, সেটা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ তৈরি হলো কিনা সেটা নিয়ে আলাপ করবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আরেকবার স্বাগত 24 ঘন্টায়। হুমায়রা নূর আছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য। হুমায়রা নূর, আপনার কাছে দুটো ইস্যু। একটা ইস্যু হচ্ছে একটু আগে যে প্রসঙ্গে আলোচনা হলো নির্বাচন এবং সবাই একসঙ্গে করেছেন, এবং আপনি একজন নারী হয়ে গতকালকে রুমিন ফারহানাকে নিয়ে যে ধরনের কমেন্ট করেছেন, যেটা আমি অনুষ্ঠানে করতেও চাই না বা করতে পারবো না, সেটি নিয়ে আপনার ব্যাখ্যা কি? এবং সেই সঙ্গে সেটার পরিপ্রেক্ষিতে নতুন করে আরেকটা আলোচনা, আপনার সঙ্গে আওয়ামী লীগ অথবা সিআরআই এর একটু অনুষ্ঠানে যাওয়ার ছবি, সেটা কি মন করে বা কেন গিয়েছিলেন সেটা নিশ্চিতভাবে আপনি জানেন। ফলে আওয়ামী লীগের ওই সময়ে অনেকেই এখন বলছেন, দেখলাম যে আপনি কোর্টে প্র্যাকটিস করেছেন, আপনি যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি তাদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, এখন এসে যখন আপনারা রুমিন ফারহানার প্লট পাওয়া নিয়ে তাকে ফিজিক্যালি এক ধরনের আঘাত করার চেষ্টা, সেটিকে নিয়ে পুরুষদের সঙ্গে তাকে জড়িয়ে নানান কথা বলেন, সেগুলো কষ্টদায়ক কিনা হুমায়রা? প্রথমত আমি আসলে অনেয়ারে আমি আগেই আসলে ভেবেছি যে সবাইকে এটা আমার ক্লিয়ার করা উচিত। আমি একজন মানুষ হিসাবে, নারী হিসাবে না, একজন মানুষ হিসাবে কাউকে আসলে এইভাবে অবজ্ঞা করা বা এইভাবে কথা বলা, যেটা আমি আসলে তখন আবেগতাড়িত হয়ে আমি ওই মুহূর্তে আমার একটা কাজিনের একটা স্ট্যাটাসে আমি ওখানে লেখা, মানে যেহেতু ওই কালকে আতাউল্লাহ ভাইয়ের যে ঘটনাটা, যে ধাক্কাধাক্কির যে ঘটনাটা উনি উল্লেখ করেছেন যে উনাকে ধাক্কা দেওয়া হয়েছে, সেই কথাটা আসলে আমাদের কাছে যেই তথ্যটা আছে বা আমরা যেটা দেখেছি ভিডিওতে, উনি আসলে ধাক্কাটা দেন নাই। তো যখন অভিযোগটা আসে তখন আমি একটু শেষ করি দয়া করে, হ্যাঁ, তখন ওইটার প্রেক্ষিতে আমার একটা কাজিন, আমার একদম আমার মামাতো ভাই, ওর একটা স্ট্যাটাসে আমি বলি যে মানে আমি ওখানে এরকম করে যে উনাকে কে ধাক্কা দিবে। তো এইটা আমি আসলে আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত, দিস ইজ নট মি। আমি 1 মিনিটের মধ্যে মানে আমি কমেন্টটা করার সাথে সাথে আমি দেখি কি মানে 5, 6, 7 জন তাড়াতাড়ি কমেন্টটাতে রিয়েক্ট করলো। তো আমার তখন মানে আমি যখন কমেন্টটা আবার রিড করলাম, মানে আমি এত তাড়াতাড়ি এটাকে মানে লিখে ফেলছি যে বানানো ভুল, টু বি অনেস্ট। হ্যাঁ, এরপরে আমি যখন রিয়েলাইজ করলাম যে কমেন্টটা করার সাথে সাথে এতগুলো মানুষ লাইক দিল, তার মানে তো এটা মানে আর জিনিসটা তো আমার লেখাটা ঠিক হয় না। আমি যে রিরাইট করব, যে এটা মানে যেটুকু আপত্তিকর অংশটুকু যে রিরাইট করব, সেইটারও আমি সুযোগ পাওয়ার আগে আমি বুঝতে পারতেছি যে অনেকগুলো মানুষ লাইক দিয়ে ফেলছে কমেন্টটা। আমি সাথে সাথে 1 মিনিটের মধ্যে আমি কমেন্টটা ডিলিট করেছি, এবং ওই 1 মিনিট সময় আমি যেই বক্তব্য দিয়েছি, এই বক্তব্যের জন্য আমি রুমিন আপার কাছে, উনি আমাদের একজন সহকর্মী, উনি আমার একজন রাজনৈতিক সহকর্মী, ওনার কাছে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত। উনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে বা আমার সহকর্মী হিসেবে, উনার কাছেও যেমন আমরা আশা করি যে উনি আমাদেরকে হয়তো গাইড করবেন, আমাদেরকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি নিঃশর্তভাবে ওনার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এর উপরে এই বিষয়ের কোনো কথা নাই। দ্বিতীয়ত, আমি যখনই রাজনীতির মাঠে নামলাম, আমি তো আর আগে কোনোদিন রাজনীতি করি নাই। এই জুলাই আন্দোলনের আগে যখন ওই যে ছাত্ররা সড়ক আন্দোলন করলো, তখন বাচ্চাদেরকে পিটাইলো, শহীদুল আলম স্যার গ্রেফতার হইলো। তো পারিবারিকভাবে কোনো না কোনোভাবে আমি তো শহীদুল আলম স্যারকে চিনি, এবং ছাত্রদেরকেও এই আন্দোলন, আমি যখন দেখলাম যে এত ছোট ছোট বাচ্চারা এত ওয়েল ম্যানারে ট্রাফিক কন্ট্রোল করতেছে, এই যে তখন থেকে, তারপরে হচ্ছে কোটা সংস্কার আন্দোলন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই আন্দোলনগুলোকে, যৌক্তিক আন্দোলনগুলোকে সাপোর্ট করেছি।
তারপর জুলাই আন্দোলন আসলো, আমি কোর্টের পরিবেশ জানি, আমি ওদের দাবির জায়গাটা জানি। এবং আমার হাতে সময়, আপনি যদি আমি আপনার একটু সঙ্গে তাড়াতাড়ি আওয়ামী বলি, লীগ হ্যাঁ আমি এই সংশ্লিষ্টতার জিনিসটা যে বলি, দাবিগুলো করা হয়, আমার সেগুলো রাজনীতিতে আসার জায়গাটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। তো ওই মুহূর্তে এই বাস্তবতার জায়গাটা থেকে আমি ওদের সাথে সম্পৃক্ত হই এবং পরবর্তীতে আমি এই ফেব্রুয়ারি 28 তারিখে রাজনীতিতে যুক্ত হই। তার পরবর্তীতে আমি প্রথম একদিন আক্তার ভাইকে, আমাদের আক্তার হোসেন সদস্য সচিব আক্তার হোসেনকে নিয়ে আমি একটা পোস্ট লিখি যে আমি কোনো রাজনীতিবিদকে দেখি না এই ধরনের বাসে বসে এইভাবে এই সিটে বসে। সাথে সাথে আমার পিছে লোকজন লেগে গেল এবং আমার স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের এক বড় ভাই ছিলেন, আমাদের সিনিয়র, একাডেমিক সিনিয়র, উনারা, যেহেতু আমার রাজনীতি সম্পর্কে পড়ালেখাও ছিল না, কোনো জ্ঞানও ছিল না সত্যি কথা, উনারা আমাদেরকে কয়েকজনকে, আমাকে এবং আমার একটা বান্ধবীকে, আমরা দুজনেই হিজাবি, আবার দুইজনেই পড়াশোনায় মোটামুটি খারাপ না ভালোই ছিলাম, তো আমাদেরকে 2টা প্রোগ্রামে ডেকেছিলেন। একটা প্রোগ্রামে আমার স্পষ্ট মনে আছে, লেটস টকের একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামটাতে আমি গিয়েছিলাম শুধু এই প্রশ্নটা করতে যে অতিথি কে ছিল জানতাম না, ওখানে গিয়ে দেখেছি যে একজন বড়, তখনকার একজন সরকারের একজন ঘনিষ্ঠ বড় একজন আছে, তো আমি গিয়ে প্রশ্নটা একটাই প্রশ্ন করতে গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশের যে ক্যাপাসিটি, সেখানে রোহিঙ্গাদের জায়গা দেওয়ার সুযোগ আছে কিনা। ওইটা যে একটা অন্যায় হয়েছে, একটা সিভিল সোসাইটির একজন নর্মাল একটা স্টুডেন্ট একটা জায়গায় যাওয়া যে একটা অন্যায় হইতে পারে, এটা তখন না, এখনও আমি এটা মনে করি না। আমি আওয়ামী লীগ কোনোদিন করি নাই, রাজনীতি কোনোদিন করি নাই, আওয়ামী লীগের অন্যায়কে সাপোর্ট করি বলেই আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো। এবং পরবর্তীতেও দেখেন এই জিনিসগুলো কিন্তু কেউ জানতে চায় নাই। আপনি ওপেন প্ল্যাটফর্মে আজকে আপনি বিএনপির নেত্রীদেরকে গালি দেন, আমাকে গালি দেন, আমার দলের নেত্রীদেরকে গালি দেন, কেউ এই কথাটা বলে না যে তোমরা যাচাই করে তথ্য দাও না। আমার ওই দুইটা ইভেন্টের 2টা ছবি, আর এই যে একটা হচ্ছে JCI এর একটা ইভেন্টে, একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমি একজন এমপির সাথে, আমি তো তখন রাজনীতি করি না, আর আমার কাছে মানে ছবি থাকতেই পারে সেটি বলছেন, ফলে কারো সঙ্গে ছবি নিয়ে এনসিপি এরকম কিছু করতে পারবে না। আমি তো একজন সেলিব্রিটির সাথেও যদি ছবি তুলি, সে কি আমার আত্মীয়? নিশ্চয়ই না। আপনাদের সাথে ছবি তুললে আপনাদের সাথে আমার প্রশ্ন যেটা, ধরেন আপনার দলও যদি কারো সঙ্গে, ধরেন রুমিন ফারহানা সংসদ সদস্য হিসেবে উনি প্লটের আবেদন করতে পারেন, উনিও সেটা পরে, আমি আমার ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করছি, অন্যায়ের সাথে আপোষ আমি কখনোই করব না, সেটা যদি আমার দলের লোকজন পরিষ্কার। আমার হাতে একদম সময় নাই। রেজাউল ভাই, এই নারীর প্রসঙ্গ যখন আলোচনায় আসে, তখন আমরা দেখলাম আজকে হাসনাত আব্দুল্লাহ একটি সুন্দর পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন নারীর প্রতি কোনো ধরনের অবমাননা কাম্য না। তার পরিপ্রেক্ষিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ গতকালকে নির্বাচন কমিশনে দলের কেন্দ্রীয় নেতা হিসেবে গিয়ে সকালে যে ঘটনা, তার প্রতিবাদ জানিয়েছেন। সেখানে তিনি রুমিন ফারহানাকে আওয়ামী লীগ আর বলেছেন সম্ভবত, আমি যদি ভুল না করি। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে রুমিন ফারহানা আর একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি যদি একটু আগেই সেটি দেখছিলামও। সেইটার কথা হচ্ছে যে আপনার রুমিন ফারহানা তাকে বলেছিলেন যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। রুমিন ফারহানা একটু আগে, 3 ঘন্টা আগে, হাসনাতের অন্তত 1, 2, 3, 4টি ছবি বিভিন্ন সময়ে এবং ছাত্রলীগের প্যাডেও তার নাম, সেখানে কোনো একটা পোস্ট পাওয়া নিয়ে সম্ভবত লিখেছেন। ফলে এই কার ব্যাকগ্রাউন্ড কি, এই গবেষণা আমরা আসলে আর কতদিন করব? ধন্যবাদ। আসলে আমরা এবং প্রাসঙ্গিকভাবে ডাকসুতে আপনারা যাদেরকে প্রার্থী করেছেন, আপনার সাবেক সংগঠন ছাত্র শিবির, তারাও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল প্রকাশ্যেই, সেটিরও ছবি আছে, সেটিও যদি একটু বলেন। জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা বিগত ফ্যাসিবাদের শুধু তাদের কর্মকাণ্ডই ছিল না, ফ্যাসিবাদীদের কতগুলো আচরণ আছে, উপসর্গ আছে। আমরা খুবই লক্ষ্য করছি যে বাংলাদেশ, এই বিপ্লবোত্তর বাংলাদেশে, নতুন বাংলাদেশে, এখানে এসে কিন্তু আমাদের মধ্যে সেই সহনশীলতার জায়গা, উদারতার জায়গা, রেসপেক্টের জায়গা, এগুলো কিন্তু আমরা একটা জিরো পর্যায়ে মনে হয় অবস্থান করছি। যদিও এটাই সত্য, বিগত 15 বছর রাষ্ট্র এগুলো করবার কারণে মানুষ অনেকটাই কিন্তু এগুলোর মধ্যেই গড়ে উঠেছে, আমাদের নতুন প্রজন্ম আমাদের। কিন্তু তারপরেও এই যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেখুন, তার কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজ অথবা একটা কথাই কিন্তু তাকে পতন ঘটিয়েছে, এই যে রাজাকারের বাচ্চা, একটা শব্দ। তাহলে এই জাতীয় শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে কি আসলে সতর্ক হওয়া উচিত নয়? আর ছবির ব্যাপারে আপনি যেটা বলেন, সেটি হচ্ছে আসলে ছবিকে কার সাথে তুলবে? আমরা এলাকায় যাই, কে এসে যে চতুর্দিকে দাঁড়ায়, আপনি কাকে বলবেন যে ভাই আপনার চারিত্রিক অবস্থা কি, আপনার এটা ঠিক আছে কি? এগুলো তো বলা যায় না।
সুতরাং এটাকে আমি কোনো সমস্যা মনে করি না, একজনের সাথে একজনের ছবি থাকতেই পারে, সেটাকে ধর হ্যাঁ তার কর্মকাণ্ডটা কি ছিল সেটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমি মনে করি আপনাকে একটা প্রশ্ন করতেই হবে, কারণ হচ্ছে আমি গতকালকে রাতেই আমি একটা জায়গায় কথা বলতে গিয়ে বিএনপির একজন নেতা, আমি দেখেছি সেই শোটা, হ্যাঁ উনি আমাকে অনলাইনে অশ্রাব্য ভাষায় কথা বলেছে এবং একটা শব্দ 6 বার উচ্চারণ করেছে, অসভ্য, বেয়াদব, ননসেন্স, এগুলো তো স্বাভাবিক গালি মনে করে নিলাম, হ্যাঁ, এবং এটা ছাড়া একটা আপত্তিকর শব্দ উনি 6 বার উচ্চারণ করেছে এবং উনাকে আমি অনুরোধ করার পরে উনি আমাকে একবারের জন্য সরি বলার প্রয়োজন মনে করে নাই, বরং বিএনপির আরেক নেতা আমার মামা উনাকে দিয়ে আমাকে ফোন করে উনি ধমক দিয়েছেন যে আমি কেন ওনার সাথে তর্ক করছি। আমার মনে হয় আমাদের এগুলোর ব্যাপারে আমাদের সেলফ সেন্সড ইজ বেটার, আমাদের মোরাল একটা মোটিভেশন থাকা উচিত। যেমন দেখেন আল্লাহ রাসূলের সবচেয়ে বড় শিক্ষা, তিনি বলেছেন তুমি সব করো কিন্তু মিথ্যা কথা বলবে না, এটা থেকে কিন্তু এটাই হচ্ছে রুট। সুতরাং এই যে একে অন্যের বিরুদ্ধে অসত্য গালিগালা যেগুলো হওয়া উচিত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যেটা বলেছেন, না ঢাকা বিগত 15 বছর ক্যাম্পাসগুলোতে কোনো রাজনীতি ছিল না, একমাত্র এটাকে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছে এবং প্রায় আবরার, আবু বকর এদেরকে হত্যা করা হয়েছে, প্রায় শতাধিক ছাত্রের জীবন গিয়েছে। সুতরাং সেই জায়গায় এসে এখনও আবার যদি সেই ট্যাগের রাজনীতি, অমুক ছাত্রলীগ করেছে, অমুক এটা করেছে, আমার মনে হয় এই দিকে না গিয়ে বরং আমরা বর্তমানে কি অবস্থায় আছে, হ্যাঁ আজকের সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু আপনি নিজেকে হাইড করতে পারবেন, কিন্তু আজকের যেই সাদেক কাইম এবং ফরহাদ যাদেরকে বলা হয়েছে তারা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা কোন কমিটিতে ছিলাম, কোথায় ছিলাম, সেগুলো নিয়ে আসেন। এবং আমিও আজকে বলছি তারা তো এখন প্রার্থী, তারা ইলেকশন করছে। দেখুন আপনি এই সরকারের সব কিছুকে যত যাই বলেন, দুটি জিনিসকে আপনি কিন্তু ডিনাই করতে পারবেন না। আমরা তো ছাত্র ছিলাম, আমি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম। এই পিরিয়ডে শিক্ষা প্রতিষ্ঠানে যে সুন্দর সহনশীলতা আছে, খুবই গুড এনভায়রনমেন্ট। সুতরাং এটাকে উস্কিয়ে অন্যদিকে না নেওয়ার জন্য অনুরোধ করবো। আরেকটা হচ্ছে এই সরকারের সফলতা, অর্থনৈতিক সফলতা। আপনি সব এক বাক্যে সব নাখোশ করে দিবেন, এটা হয় না, বরং পিপল এখন সেলফ সেন্সরের মধ্যে দিয়ে চলতেছে, জনগণে কিন্তু অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা। ধন্যবাদ রেজব ভাই। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আপনার দলের নেতা জনাব বরকতুল্লাহ ভুলু উনি বলেছেন এনসিপি নিলে ডোনেশন, জামাত দখল করলে পুনরুদ্ধার, আর বিএনপি নিলে এই চাঁদাবাজি। ফলে উনি ধরেন জাতীয় নাগরিক পার্টির কথা বলছেন, তারপরে জামাত, বিভিন্ন বড় বড় কোম্পানি, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম উনি উল্লেখ করেছেন। তো ফলে এটা দিয়ে কি আসলে বিএনপি চাঁদাবাজি করে এটাও স্বীকার করা হইলো, পাশাপাশি অন্যরাও করছে সেটিও স্বীকার করে নেওয়া হলো? দেখেন, সমাজটা যখন দূষিত হয়ে যায় চরমভাবে তখন কিন্তু কোনোটাই থাকে না। আমার নেতা বলেছেন শুধু এটা না, আপনি দেখেন রেজাউল সাহেব অনেকগুলো কথা বলেছেন যে চাঁদাবাজি, দুর্নীতি, এগুলা ওনার সময়ও বললেন। এখনও কি আপনার মনে পড়ে যে খুলনায় যে আপনার যুবদলের একটা নেতাকে মেরে, শুধু মারেই নাই, রক কেটে দিয়েছে, রক কেটে তাকে হত্যা করা হয়েছে, কয়েকদিন আগের কথা। তো চাঁদাবাজি, আমরা যখন জামাতকে দেখি যে 8-10টা রুম একদম তালা দিয়ে দখল করা, বড় বড় আপনার ব্যাংক থেকে শুরু করে, হ্যাঁ তাদের ব্যাংক নিয়ে গিয়েছিল এটাও আমরা জানি, কিন্তু সেটার জন্য কিন্তু আইন আছে, আদালত আছে, তাদের শরণাপন্ন হতে পারতো। প্রথম দিনই ধামধাম করে দখল করাটার মধ্যে কোনো, এখানে এতদিন যদি আমি 10 বছর, 15 বছর, 5 বছর সহ্য করতে পারি, আর কেন 2 মাস আমি সহ্য করলাম না? এখানে কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো, এই দখলবাজিগুলা অন্যের নামে প্রোপাগান্ডা করে, নিজে ওই জিনিসটা বেশি করে। যে জামাত তার সম্পদ পুনরুদ্ধার করতে পারবে তার নিশ্চয়তা কি? এই জন্যই তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর জোর দিতে হবে, তাদের ট্রমাটাইজ থেকে তাদের বের করতে হবে। এটা আমি বড় জোর কি বলতে পারি, আমি অ্যাপ্লিকেশন করতে পারি সরকারের কাছে, বিচার ব্যবস্থার কাছে, যে ততদিন পর্যন্ত, যতদিন আমি না পাই ততদিন পর্যন্ত এটা সরকারের কাছে কোষাগারে জমা থাকবে, তারপরে যে পাবে সেটা। কিন্তু যখনই আমি নিজে হস্তগত করতে যাব তখনই কিন্তু এটা কিন্তু চাঁদাবাজিতেই রূপান্তরিত হবে, কারণ ওটা আমার দখলে ছিল না। তো এই জিনিসগুলো, সুন্দর সহনশীলতার কথা ওনারা বলেন, কিন্তু ওনারা নিজেরা সহনশীলতার ধারে কাছেও যান না। যদি যেত তাহলে এই যে বিশ্ববিদ্যালয়ে এখন যে সবচেয়ে সুন্দর পরিবেশ, নেভার অ্যান্ড এভার, বিশ্ববিদ্যালয়ের যে স্লোগান, এই দেশ স্বাধীন হওয়ার পরে, এই 71 থেকে এই পর্যন্ত, কিংবা আমি যদি 1900 সাল ধরি বা 1800 সাল ধরি, আমি কোনো বইতে পৃথিবীর আমি পড়ি নাই যে বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের মধ্যে এরকম বাজে বাজে স্লোগান, এই স্লোগানের নাই কি, মাইনাস নাই কি, যেখানে এই কারণে নারীদের প্রতি সম্মান পুরুষদের উঠে গেছে। আপনি মনে করেন যে যেটাই হোক না কেন,
এই নির্বাচন কমিশনে একজন নারী, দিন শেষে রুমিন ফারহানা একজন নারী, তার সাথে তো ওই আচরণটা, এটা তো আরেকটু শুদ্ধ ভাষায় করা যেত, শুদ্ধভাবে করা যেত, সেটা কিন্তু হয় নাই। আবার আমি যদি ধরি বিশ্ববিদ্যালয়গুলোতে কেউ কেউ বলে রাজনীতি এখানে নিষিদ্ধ, এখানে রাজনীতি করা যাবে না, কিন্তু ডাকসু ইলেকশন করা যাবে, এখানে রাজনীতি করা যাবে না, কিন্তু রাজনীতির আদলে আপনার বিভিন্নভাবে মানে আপনার গোপনীয় রাজনীতি করা যাবে, গোপনীয়ভাবে প্রত্যেকটা হল দখল করা যাবে, এবং এখন তা হচ্ছেও তাই, হয়েছেও তাই। হলগুলো কারো না কারো দখলের মধ্যে আছে, যেখানে সাধারণ ছাত্রছাত্রীর জন্য এটা ভীষণভাবে ব্যাক পেতে হচ্ছে। তো অন্যের জন্য যেটা হারাম, আপনার জন্য সেটা কিভাবে হালাল হয়, ওভার হালাল হয়। অন্যের জন্য আপনি যখন কাকের বাসায় কোকিলের আপনার বাচ্চাটা রেখে আসবেন ডিম দিয়ে, কাক পালবে, মানুষ করবে, আজকে আবরারের কথা আসলো, আবরারকে মেরেছে কে? হেলমেট বাহিনী কে? আজকে আপনার মনে করেন যে আবু বকরদের মেরেছে কে? সেই ছাত্রলীগরাই তো ছিল যখন, এখন ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে গেছে। তাহলে এই বিচারটা, তৎকালীন বিচারটা হবে না? যখন ছাত্রলীগ ছিল, ছাত্রলীগের সময় আমার তো হাতের নাগালের মধ্যে তারা, আমি কেন এনসিপি হোক, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, আমি ছাত্র দলের কথা বললাম, যদি তারা কাকের বাসায় ডিম পেড়ে যদি বড় হয় এবং সেই কাক যদি অন্যায় অপকর্ম করে, যেমন ধরেন আবরারের যে খুনিরা, তাদের মামলা চালিয়েছে কে? এখান থেকে তো বোঝা যায় আবরারকে শিবির বানিয়ে, আমি শেষ করে দিচ্ছি লাইনটা, শিবির বানিয়ে তাকে সারা রাত ব্যাপী মারা হলো। এই মৃত্যুটা একটা গুলি করে মারতো, আমি দুঃখ পাইতাম না, জীবন মৃত্যু আছে, সারা রাত ব্যাপী তাকে টর্চার করলো। এই টর্চারটা কে করলো? একটা বিরতি নিয়ে দর্শক আমরা একটু পরে ফিরছি আবারও। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। মনে আপা, আপনার কাছে আসলে দুটো প্রশ্ন আমার। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার দলের নেতা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে নিয়ে একটা আলোচনা চলছে, নিয়ে আজকে সংসদ কোর্টে গিয়েও কথা বলেছেন। প্রশ্ন হচ্ছে যে তাকে নিয়ে বিএনপি খানিকটা বিব্রত কিনা এবং তাকে নিয়ে আসলে কি হচ্ছে? দেখেন, ফজলুর রহমান সাহেব একসময় আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন, তারপরে বিএনপি করেছেন, ফ্রিডম ফাইটার। একজন ফ্রিডম ফাইটারকে, ও হতে পারে যে তার অনেক কিছুর সঙ্গে আমি একমত নাও হতে পারি, কিন্তু একজন ফ্রিডম ফাইটার হিসেবে তার সাথে আমি যা ইচ্ছা তাই যখন তখন করতে পারি না। এই মুহূর্তে যেটা দলের কাজ করেছে, দল তাকে শোকজ করেছে, শোকজের সে জবাব দিবে, দিলে দল যদি তুষ্ট হয় সে থাকবে, তুষ্ট না হলে থাকবে না, সেটা অন্য হিসাব। কিন্তু তার বাড়ির নিচে যখন ঘেরাও দিয়ে যখন মব হচ্ছে, একজন ফ্রিডম ফাইটারের সঙ্গে মব যায় না। এই দেশটা স্বাধীন করার জন্য যাদের অবদান, তার না হয় একটু কথা বলেছেই যে ইনি ফ্রিডম ফাইটার, উনি রাজাকার এবং মুক্তিযোদ্ধা, এই দুটো কথাই তার মুখ দিয়ে আসবে, শত্রুপক্ষ মিত্রপক্ষ। সে যদি বলেও থাকে, কথা দিয়েই কিন্তু কথা বলা যায়, এবং তাকে কিন্তু কেউ ছোট করতে একদমই ছাড়ছে না। এই যে পাগলা ফজলু বলে, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এইটুকু তার সম্মান চাই, যে আজকে যারা তাকে ঘিরাও ধরে আছে, মুক্তিযুদ্ধের যদি সম্মান থাকে ৭১-এর, নইলে আমি মনে করবো যে এরা ৭১-কে সম্মান দিতে জানে না। আপা, এই ফজলুর রহমান সাহেবের কথাবার্তা, শব্দ চয়ন, কি বলছেন, তার চেয়ে কিভাবে বলছেন, সেটি নিয়ে বোধ করি অনেকেরই আপত্তি আছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে তাকে মামলা না করে, আইনগতভাবে বিচার না করে, যে প্রক্রিয়ায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ আরো কেউ কেউ তার বাসার সামনে গিয়ে করছে, সেটা নিয়ে এনসিপির অবস্থান কি? আসে এনসিপির স্পষ্ট অবস্থান, এনসিপি কোনোভাবে আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এনকারেজ করে না। আগেও আমি বলেছি, আমরা সহিংসতা প্রমোট করি না, আমাদের স্পষ্ট বক্তব্য। ফজলুর রহমান স্যারের বাসা আমার বাসার ঠিক জাস্ট পাশের বাসাটা, আমি দেখেছি একটা চাটাইয়ের মতো বিছিয়ে আর 10 জনের মতো ছেলে বসে আছে, ওদের প্ল্যাকার্ড ট্যাকার্ড আছে। তো এই যে ওদের যে দাবি, ওদের দাবির জায়গাটাতে আমি যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধর্ষণ বিরোধী মঞ্চ যখন ওরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলো আসিয়া ইস্যুতে, তখন কিন্তু ওদের সাথে আমার কথা হয়। আমি ওদেরকে বলেছি যে তোমরা যদি সত্যি বিচার চাও, এভাবে হবে না, তোমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ, 3টা জায়গায় তোমাকে যাইতে হবে, 3টা রাষ্ট্রের 3টা কাঠামোতে, এক্স্যাক্টলি 3টা কাঠামোকে তোমাকে এনশিওর করতে হবে তোমার দাবিগুলো যাতে এনশিওরড হয়। সো এখানে ওনাদেরকেও আমি একই কথা বলবো যে আপনাকে আসলে জানতে হবে যে আপনার দাবিটা আদায়ের জন্য আপনাকে নিয়মতান্ত্রিকভাবে কোন জায়গায় যাইতে হবে। সেটার জন্য যদি আপনার গাইডেন্স লাগে, আমরা আছি, আরো সিনিয়ররা আছেন, সেখানে যান। কেউ তো আপনাকে বলছে না যে জাস্টিস এনশিওর করার জন্য হেল্প করবে না। ডক্টর করিম, আপনার কাছে একই প্রশ্ন, এবং একটা পারসেপশন এরকম তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, যখন কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কিছু বলা হয় বা মুক্তিযোদ্ধাকে আক্রমণ করা হয়, সেখানে জামাত থাকুক বা না থাকুক, ফিজিক্যালি সমর্থনে একটা পক্ষ মনে করে এখানে জামাতের এক ধরনের ইন্ধন আছে।
ফজলুর রহমান ইস্যুতে আপনাদের অবস্থান আসলে কি? প্রথম কথা হচ্ছে ফজলুর রহমান সাহেবের আসলে ল্যাঙ্গুয়েজ, তিনি যে সময় কথাবার্তা বলছেন এটা খুবই আপত্তিকর। কারণ এই বিপ্লবোত্তর বাংলাদেশে তিনি যেভাবে কথা বলেন, একটা দলের পদে থেকে, উনি যদি পার্সোনালি ওনার কোনো অবস্থান না থাকতো তাহলে সেটা ভিন্ন কথা। সুতরাং এই দায়িত্ব তো দলকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে তার ব্যাপারে যে ঘেরাও করা অথবা সেখানে অবস্থান করা, এটা তো আপনি অ্যাবাভ ল নিজেকে মনে করছেন। আপনি আইনের আশ্রয় নিতে পারেন, আপনি তার ব্যাপারে মামলা করতে পারেন, তার ব্যাপারে আপনি কর্মসূচি পালন করতে পারেন, তার বাসার সামনে গিয়ে তো আপনি এটা করতে পারেন না। সুতরাং আমরা মনে করি না যে এগুলো করার মাধ্যমে আমাদের একদিকে যেমনি, কিন্তু এটা সত্য দল তার ব্যাপারে আসলে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ তিনি দলীয় পদ থেকেই কিন্তু এই শক্তিটা পান। মিডিয়া তো তার সামনে এমনি নর্মাল ফজলুর রহমান সাহেব আসবে না, কিন্তু দলের পরিচয় যখন তিনি একটা ক্যারি করেন তখন সেটা আসে। কিন্তু এই মবের সঙ্গে কি আপনাদের কোনো সম্পৃক্ততা বা মৌন সমর্থন আছে? বলেছি যে এই বাংলাদেশে মব এখন হচ্ছে না, 1050 জন মানুষ নিহত হয়েছে। এই মবের ইতিহাস অনেক পুরাতন। সুতরাং আমরা মনে করি না যে মবের মাধ্যমে আপনি কোনো কিছু সমাধান করতে পারেন। তাহলে যেই বিশৃঙ্খলতার মাধ্যমে ফেসিবাদ এখানে আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, কষ্ট দিয়েছে, সে একই পুনরাবৃত্তি। আমি আরেকটা করে প্রশ্ন সবাইকে করতে চাই। আপনার সার্জিস আলম এনসিপির খুবই প্রভাবশালী নেতা, তিনি বলছেন উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক কাউকেই ছাড় দেওয়া হবে না। উনি বলছেন শেখ হাসিনা তো জীবন নিয়ে পালাতে পেরেছেন, আপনারা জীবন নিয়েও পালাতে পারবেন না। মানে এই বক্তব্য থেকে কিভাবে দেখেন? দেখেন, এই বক্তব্যটাই অনেকটা মবের মতো। এটা একটা সিরিয়াস সন্ত্রাসী বক্তব্য। জীবন নিয়েও পালাতে পারবেন না, এটা আইন শৃঙ্খলা যদি সুন্দর থাকতো এই ধরনের কথার সঙ্গে সঙ্গে একটা মামলা হওয়া জরুরি ছিল। কারণ এটা একটা থ্রেট, খুব সিরিয়াসলি রাষ্ট্রীয় থ্রেট। এই থ্রেট দিয়ে কেউ কথা বলতে পারে না। বলতে পারে যে আমি আইনের আশ্রয় নিব, সেটা বলতে পারে। জীবন নিয়ে পালাতে পারবেন না, বা কিছু কে জীবন নিয়ে পালিয়েছে, পালানোর সুযোগটা দিয়েছে কারা, তাদেরকে চাইলে ধরতে পারে, তাদের নিয়ে কিন্তু কোনো কথা হয় না। যখন একজন সেনাপ্রধান বলল যে আমি এত লোক আমার আন্ডারে ছিল, হ্যাঁ আমি তাদের জীবন বাঁচিয়েছি, তারপরে কোথায় গেছে জানি না, তারা তো এত যদি বিবেক সম্পন্ন হতো তাহলে সরকারকে প্রশ্ন করতো এই মানুষগুলো কিভাবে রাষ্ট্র ছাড়লো, সেটার জবাব চাই। উনি যেটা বলছেন যে জুলাই সনদ মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ উন্মোচন জনগণের সামনে করা হবে। কে কি করতে চাচ্ছেন কোনো কিছু গোপন থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি সেরকম কিছু না করেন তাহলে এটি নিয়ে আপনারা মানে উদ্বিগ্ন কিনা? দেখেন, আমরা তো এরকম কিছু, আমরা যা বলবো, আমরা যা বলি সেটা সামনেই বলি, সম্মুখে বলি যে এটা আমার দ্বারা করা সম্ভব, এটা আমার দ্বারা সম্ভব না। এই স্বাধীনতাটার জন্যই তো এত কিছু। এই যে আমি আমার কণ্ঠের স্বাধীনতা, সেটা বলার জন্য যদি আবার শাস্তির মুখোমুখি হতে হয়, এবং যারা বলছে তাদের একটা সময় দেখেন তারা মব করতে পারে, মব বিভিন্নভাবে করতে পারে। যেমন রাত দুপুরে ডাকসু নির্বাচন ছাত্রদলের কি কমিটি দিল, রাত দুপুরে মিছিল বের হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি। এটা তো কল্পনার বাইরে। আমি একটা দল করি, আমার দলে আমি কখন কমিটি দিব না দিব এটা বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার জন্য রাজনীতি হবে না, কিন্তু আপনি এই ধরনের জিনিসগুলো এই সার্জিসের এই বক্তব্যের আসলে প্রেক্ষাপট কি খুব সংক্ষেপে বলুন। আমি আসলে ওর সাথে সরাসরি তো কথা হয় নাই, প্রেক্ষাপটের বিষয়টা আমি পড়ে যেটা বুঝলাম, বা ওকে আমি যতটুকু সামনাসামনি চিনি তাতে আমি বুঝলাম। ভাষাগত দিক আমি বিশ্লেষণ করতে যাব না। আমার কাছে মনে হয়েছে কোনো জায়গায় মানে এই যে শহীদ এবং আহত এবং বাংলাদেশের যে সাধারণ আপামর জনগণের যে আসার জায়গাটায় আসতে যাওয়ার সফলতার জায়গাটা, সেখান থেকে সরে আসার একটা সুযোগের একটা আশঙ্কা দেখা যাচ্ছে এবং প্রতারিত হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে হয়তো সেই আশঙ্কা থেকে সে একটা শক্ত বাণী দিয়েছে। যদিও মানে আমি মনে করি যে সেই জিনিসগুলো এখন সব সময় তো আপনি একই সুরে কথা সবাই একইভাবে বলবে না। ডক্টর করিম, আপনিও কি মনে করেন যে সার্জিসের এই বক্তব্য সঠিক আছে, নাকি এই বার্তাটা অন্যভাবেও দেওয়া যেত? কারণ রাজনীতিতে শব্দচয়ন, কমিউনিকেশন নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটা তো যিনি দিয়েছেন উনি বলবেন। আমি একটু আগে বলেছি যে যেগুলো আমাদের মধ্যে এরকম উত্তেজনা ছড়ায়, দমনের রাজনীতি অথবা জীবন নিয়ে, এই সমস্ত না বলাই ভালো। যেমন এই যে বিএনপির হাবিবুর রহমান সাহেব কি বললেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি বললেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কে ভোট কেন্দ্র থেকে আসতে পারবে। এটা কি? এই যে ভাষাগুলো, এগুলো তো আমাদেরকে ভোটের ক্ষেত্রে বরং অগ্রসর না করে আমাদেরকে বিতসন্ত্রস্ত করে। সুতরাং আমরা মনে করি যে জুলাই বিপ্লবের এই রক্তের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, ভারত এখনও কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের
প্রশ্নে কিন্তু তারা এখানে পেশিবাদকে কিন্তু আঁকড়া দিয়ে রেখেছে। সুতরাং প্রশাসনীয় পেশিবাদ আছে, আমরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে রাখা, সেটিকে উত্তরণ। জি, অনেক ধন্যবাদ ডক্টর করিম, ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা, ধন্যবাদ নীলুফার চৌধুরী। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।